অবশেষে জট কিছুটা কাটল। শুক্রবারই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাদের জেনারেল বডির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করবে। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। আমাদের সুরক্ষা যতক্ষণ না অবধি সুনিশ্চিত হচ্ছে, এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই দত্তহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। বারবার বলতে চাইছি, দ্বিতীয় অভয়া যাতে কলেজের বুকে না ঘটে, তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল, ঠিক সেইভাবেই আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকবে। শনিবার থেকে জরুরি বিভাগে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা। কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে তার পদ থেকে আমরা টেনে নামাতে পেরেছি। আমরা ডিএমই ডিএইচএস কে এখান থেকে অপসারিত করতে পেরেছি। কিন্তু মনে রাখতে হবে, এখনো স্বাস্থ্য দুর্নীতির একদম মাথায় যে বসে আছেন প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তিনি এখনো বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সময় লাগবে, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি। সুপ্রিম কোর্টে এই নিয়ে লিগ্যাল ফাইট কিন্তু আমাদের চলবে। আমাদের লিগ্যাল ফাইট চলবে। এই যে থ্রেট কালচার, এই থ্রেট কালচারকে সমূলে বিনাশ করার জন্য প্রত্যেকটা কলেজে এনকোয়ারি কমিটি বসাতে হবে। আজ যে ডিরেক্টিভ এসছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা আজকে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা কালকে মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব, ধর্ণা মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব, এসওপি, যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি। এবং আমরা আংশিকভাবে, মনে রাখতে হবে, আংশিকভাবে আমরা সেই এসেনশিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি, এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি। কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে, রাজপথেও আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিবিআই এর দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র ডাক্তাররা। ধর্ষণ খুনের তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়, সিবিআই এর কাছে সেই দাবি জানানো হবে। বুধবার নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ হলেও শেষ দিকে গিয়ে তাল কাটে, কারণ দুপক্ষই একে অপরের কার্যবিবরণীতে সই করতে সম্মত হয়নি। জুনিয়র ডাক্তারদের তৈরি করা কার্যবিবরণী বা বৈঠকের মিনিটস বৃহস্পতিবার ভোররাতে স্বাস্থ্য সচিবকে ইমেল করা হয়, যদিও এখনও তার উত্তর আসেনি। এই অবস্থায় বৃহস্পতিবার ফের জেনারেল বডির বৈঠকে বসলেন জুনিয়র ডাক্তাররা। এর আগে প্রত্যেক মেডিকেল কলেজের প্রতিনিধিরা আলাদা আলাদা করে বৈঠক করেন। সূত্রের দাবি, সেখানে দুটি মত উঠে আসে। সূত্রের দাবি, এক পক্ষের মত 5 দফা দাবির সবকটি মানা না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া হোক। অন্য পক্ষের মত, অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবন থেকে তুলে নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেখানে আংশিকভাবে কর্মবিরতি পালন করে বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক চালু করা। এ নিয়েই চুলচেরা আলোচনা হয় জেনারেল বডির বৈঠকে। এর মধ্যে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। সেখানে হাসপাতালে অন ডিউটি রুম, শৌচালয়, সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয়েছে। এর পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস ও রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার। অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণ কমিটি সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে। স্বরাষ্ট্র দফতরের সঙ্গে আলোচনা করে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, নিরাপত্তারক্ষী সহ মহিলা পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে।
সূত্রের দাবি, জেনারেল বডির বৈঠকে এই চিঠি নিয়েও আলোচনা করা হয়। এরপর রাতে শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। বুধবার মধ্যরাত অবধি নবান্নে বৈঠক চললেও তাতে জট কাটেনি। তার মধ্যেই বৃহস্পতিবার সকালে জল্পনা উস্কে দেয় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে এই ছবি। দেখা যায় কোথাও ত্রিপল খুলে নেওয়া হচ্ছে, কোথাও থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বায়ো টয়লেট। শুধু এখানে থাকাটা কিন্তু আন্দোলন নয়, চারিদিকে আজও মিছিল বেরোচ্ছে, মানুষজন মিছিল বেরোচ্ছে, বার করছে, এবং দুটো ফ্যান আর দুটো খাট তুলে নিয়ে কি সেই মিছিল আপনারা আটকাতে পারবেন? খুলে নেওয়া হয় পাখা, মাথার উপর ছাউনি। আন্দোলনকারীদের হাওয়া করতে দেখা যায় সাধারণ মানুষকে। থেকে পুলিশ থেকে প্রেসারাইজেশন হচ্ছে, তারপর বলছে কি পাখাগুলো বা টেন্টগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে চাপ দেওয়া হয়নি ওঠার জন্য। বৃহস্পতিবার অবস্থানের 10ম দিন ও কর্মবিরতির 41তম দিন। আন্দোলনকারীদের অভিযোগ, এখনও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা ও থ্রেট কালচার বন্ধ করার ব্যাপারে রাজ্য সরকারের তৎপরতা দেখা যায়নি। জুনিয়র ডাক্তারদের দাবি, এরই মধ্যে এদিন সকালে তাঁরা যখন বন্যা ত্রাণের সাহায্য নিয়ে অন্য জায়গায় মিটিং করছিলেন, তখনই শুরু হয় ধর্ণামঞ্চের ছাউনি খোলার কাজ। সরিয়ে ফেলা হয় পাখা ও বায়ো টয়লেট। ছবিটা দেখাতে বলবো, ঠিক এখানেই আন্দোলনের যে স্থল, সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু আজকে সকাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে পেডেস্টাল যে ফ্যানগুলো ছিল সেই ফ্যান নিয়ে যাওয়া হয়েছে, তারপর যে বায়ো টয়লেট এখানে রাখা ছিল জুনিয়র চিকিৎসকদের জন্য, যারা আন্দোলন চালাচ্ছেন, এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে, তাদের জন্য, তার মধ্যেই কিছু বায়ো টয়লেটও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, আমরা সত্যি হতবাক। আমরা যারা যারা এখানে আছি, যারা লজিস্টিক্স টিমের আছে, আমাদের ডাক্তার সঙ্গীরা, তারা আমাদের সকালবেলা একটা SMS কল দেয়, বার্তা জারি করে যে হঠাৎ করে এখানে লোকজন, এখানে নাম্বার 1 এখানে প্রাতরাশের জন্য বাধা দেয়, ব্রেকফাস্ট যারা আনতে যায় তাদেরকে ফুড স্টলে বাধা দেয়, খাবার আনা যাবে না। নাম্বার 2, এখানে বলা হয় যে যারা যারা এখানে যা সাবমিট করা আছে জিনিসপত্র, যেমন এখানে আমাদের যা এখানে টেন্ট আছে, তারপলিন আছে, সেগুলোকে নিয়ে যাওয়ার কথা হয়, জেনারেটরকে ফিরিয়ে নেওয়া হয়, হঠাৎ করে ফ্যান তুলে নিয়ে যাওয়া হয়। ট্রিপল পাখা খোলার পাশাপাশি সরিয়ে নেওয়া হয় ক্যাম্প খাট। কিন্তু কার নির্দেশে এই কাজ করলেন ডেকোরেটরস কর্মীরা? শুরু হয় বিতর্ক। না, আমরা কোনো কিন্তু নির্দেশ দিইনি। আজকে ওনারা সামান্য হয়তো খেতে গেছেন, কেউ বাথরুমে গেছেন, এইরকম হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়েছেন। ডেকোরেটরদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে ওনাদের নাকি অন্য জায়গায় কোনো ফাংশনের জন্য চাপ দেওয়া হচ্ছে, যেটার জন্য এইখান থেকেই নাকি ওনাদের আরও পর্যাপ্ত যা খাট বলুন, এই ফ্যান বলুন নাকি লাগবে। পুলিশ ও প্রশাসনের দাবি, এরকম করার জন্য ডেকোরেটরদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা হয়নি। পুলিশ কোনোদিন এইসব বলে না আর করেও না, ঠিক আছে? এইটা আমাদের কানেও এসেছে, আমরা দেখছি। ওখানে যদি ওরকম হয়ে থাকে, ওটা হোয়াট ইজ দ্যাট, আমরা ওটা দেখছি। যদি ওনাদের দরকার হয় জুনিয়র ডক্টরদের, আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাদের সহযোগিতা করব। ডেকোরেটর সংস্থা অবশ্য দাবি করে, যিনি ভাড়া দিচ্ছিলেন তিনি আর টাকা দিতে না পারায় সরানো হয়েছে জিনিসপত্র। যিনিকে স্পন্সর করেছে উনি বলছে আমাদের যে স্পন্সর করছে 4 দিনের জন্য, তারপরে উনি বললো ওনার মালটা তুলে নিতে। ছোটা চৌকি বলেছিল, ছোটা চৌকি আমি নিয়ে চলে যাচ্ছি। ডেফিনেটলি একটা চাপ সৃষ্টি করার চেষ্টা তো করাই হচ্ছে, কারণ এতগুলো বৈঠক হয়ে গেল, এতগুলো আলোচনা হয়ে গেল, তারপরেও ওই খালি কয়েকটা পদত্যাগ ছাড়া যেগুলো আসল জিনিস, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারগত আমাদের পাওনা বা যেগুলো আরও গভর্নমেন্ট অর্ডারের থ্রু দিয়ে আমাদের পাওনা, সেগুলো তো হচ্ছে না এবং সেগুলো দিচ্ছেও না। তো সেই দিক থেকে এরকমভাবে অন্যভাবে আন্দোলনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন নিউ টাউনের বাসিন্দাদের একাংশ। বিকেলে তাঁরা ভাড়া করে ও কিনে আনেন বেশ কিছু পাখা। পাখা তুলে নিয়ে যাওয়া ছিল এই ধরনেরই গাড়িতে। এখন উলটপুরান, বেলা গড়াতে না গড়াতে, বিকেল হতে না হতেই পাখা আবারও ফিরতে শুরু করলো জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে। পাখাগুলো আবারও ফিরতে শুরু করেছে, প্রায় 30টার মতো পাখা এভাবেই জুনিয়র চিকিৎসকদের মঞ্চে ফেরত আসছে। কি মনে করে আপনারা নতুন করে আবার এই পাখা সরঞ্জাম সব সংগ্রহ করছেন? না, এরা আমাদের ছেলে মেয়ে, তো ছেলে মেয়েরা যদি, আমি ইমোশনাল হয়ে পড়ছি কারণ আমারও মেয়ে পিজিটি, তো যে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, আমরা যদি এদের পাশে না থাকি নাগরিক হিসাবে, কারা থাকবে? এটাই একমাত্র জায়গা, আমরা সেই জন্যে তাদের পাশে আছি। আমরা এই সাধারণ মানুষের সঙ্গটা পেয়ে আমাদের সাহসটা আরও বেড়ে গেছে।
আর আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এতদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীকালেও আগের দিনেও দাঁড়িয়ে থাকবেন, এটার জন্য আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। কলতান দাশগুপ্তর গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল পুলিশ। কার্যত বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হলো তাদের। অডিও ক্লিপ কাণ্ডে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতানকে হাইকোর্ট জামিন তো দিলই, সেই সঙ্গে দিল রক্ষা কবচ। কলতান দাশগুপ্তকে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার যেভাবে জামিনে মুক্ত করলো তাকে স্রেফ একটা নির্দেশ নয়, গণতন্ত্রের জয় হিসেবেই দেখছেন অনেকে। কলতান দাশগুপ্তকে জামিন দিতে গিয়ে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ যেদিন সরাসরি প্রশ্ন তোলেন, অডিও ক্লিপ পুলিশ পেল কোথা থেকে? পুলিশকে ভর্ৎসনা করে তিনি স্পষ্ট বলেন, পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। কমরেড কলতান দাশগুপ্ত জামিন পেয়েছেন, তার মানে একথা স্পষ্ট হলো যে 14 তারিখ যখন ওকে গ্রেপ্তার করা হলো অন্যায়ভাবে এবং বেআইনিভাবে, সেদিনই আমরা বলেছিলাম যে যারা নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে প্রথম দিন থেকে লড়ছে এবং গোটা রাজ্যের মানুষ আজকে সেই লড়াইয়ের ভাগীদার অংশীদার, সেই লড়াইয়ের একজন সৈনিককে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যে মামলায় ষড়যন্ত্র করে আটকে রাখা যাবে না। জুনিয়র ডাক্তারদের ধর্নার হামলার ষড়যন্ত্রের অভিযোগে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার অডিও ক্লিপ সামনে এনে এই অভিযোগ তোলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরাবার জন্য অর্ডার করলে করেছে। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। এরপরই হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। পাল্টা ডিওয়াইএফআই নেতা কলতানকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে হাইকোর্টে দায়ের হয় মামলা। এই গ্রেফতারি নিয়ে বুধবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই মামলায় এদিন কলতান দাশগুপ্তর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ জানতে চান, এই অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, আমাদের একজন সোর্সের থেকে পেয়েছি। বিচারপতি জানতে চান, গ্রেপ্তারের আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে এই অডিও ক্লিপ হাতে পেলেন, তার ক্ষেত্রে কি পদক্ষেপ পুলিশ করেছে, যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন। এখনো পর্যন্ত কণ্ঠস্বরের পরীক্ষা হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের নিরাপত্তা সবার আগে, এই দিকটাও তাহলে সিবিআই খতিয়ে দেখুক। সঞ্জীব দাসের ক্ষেত্রে সব জামিনযোগ্য ধারা হলেও কলতান দাশগুপ্তর ক্ষেত্রে কেন একটি জামিন অযোগ্য ধারা দেওয়া হলো? তাহলে তো একই ধরনের অপরাধে একজন জামিন পাবেন, আরেকজন পাবেন না। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, হয়তো কোনো রেকর্ডে ভুল করা হয়েছে, কিন্তু দুজনের ক্ষেত্রে একই ধারা আছে, আরও একটি জামিন অযোগ্য ধারা আছে। তখন কলতান দাশগুপ্তের আইনজীবী বলেন, পুলিশ জানাচ্ছে যে পেনড্রাইভের মধ্যে তারা এই অডিও ক্লিপ পেয়েছে, তাহলে তার ভারতীয় সাক্ষ্য আইনের 65 বি ধারা অনুযায়ী সার্টিফিকেট কোথায়? তখন বিচারপতি বলেন, পুলিশ জানাচ্ছে যে তারা তাদের সোর্স মারফত এই পেনড্রাইভ পেয়েছে এবং শুধু পুলিশ পায়নি, একজন রাজনৈতিক নেতাও পেয়েছেন। পুলিশ কমিশনারের নাম কুণাল ঘোষ নাকি তৃণমূলের নাম পুলিশ? কে কাকে কি দিল? যেটা আইনি লড়াই সেটা আইনি লড়াই হবে, কিন্তু যদি কেউ ভাবছে যে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে তাই এর মোড় ঘুরিয়ে দাও, তাদের কাছে আমাদের একটাই কথা, যাই করো দোষীদেরকে আড়াল করতে পারবে না। রাজ্য সরকারের আইনজীবীর কাছে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ জানতে চান, বাকিদের গ্রেপ্তার করেছেন? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী বলেন, এরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তখন বিচারপতি প্রশ্ন করেন, তাহলে এখন আর এদের হেফাজতে নেওয়ার কি প্রয়োজন? কলতান দাশগুপ্তর আইনজীবী বলেন, কলতান দাশগুপ্ত সহ বাকি নেতারা আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের বদনাম করার জন্য এই চক্রান্ত। যদি সঞ্জীব দাস এই কথোপকথনের রেকর্ড করে থাকেন তাহলে সেটা বেআইনি, কিন্তু সঞ্জীব দাসের কাছে কিপ্যাড ফোন ছিল, ফলে তার পক্ষে কল রেকর্ডিং করা সম্ভব না। বিচারপতি প্রশ্ন করেন, যদি অন্য কেউ করে থাকে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তাহলে কে সেই অন্য কেউ, সেটা তদন্ত করে দেখা হোক। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তর জামিন মঞ্জুর করে বিচারপতি রাজস্বী ভরদ্বাজ নির্দেশনামায় উল্লেখ করেন,
এই মামলায় পুলিশের তরফে যে সতর্কতা নেওয়ার দরকার ছিল, যে স্ক্রুটিনি করার দরকার ছিল, সেটা পুলিশের তরফে করা হয়নি। পুলিশের এই ধরনের মনোভাবের ফলে এক ব্যক্তির সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে। কলতান দাশগুপ্তর এর আগে অপরাধের কোনো পূর্ব ইতিহাস নেই, প্রমাণ নষ্ট করেছেন তারও প্রমাণ নেই। যেহেতু পুলিশ তার বয়ান রেকর্ড করেছে এবং তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে, তাই এই মামলা বা অন্য কোনো মামলায় কলতান দাশগুপ্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সব মিলিয়ে সিপিএম এর যুবনেতার গ্রেফতারি মামলায় চরম অস্বস্তির মুখে পড়ল রাজ্য সরকার। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন থেকে সেখানকার আর্থিক দুর্নীতি তোলপাড় ফেলে দেওয়া জোড়া মামলাতেই এবার সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়, যিনি আরজিকর মেডিকেলের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান, গত এক সপ্তাহের মধ্যে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছেন গোয়েন্দারা। অভিযান চলেছে তাঁর নার্সিং হোমে। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সুদীপ্ত রায় যাঁদের সঙ্গে কথা বলেছিলেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর বৃহস্পতিবার সুদীপ্ত রায়কেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্সে আসেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সুদীপ্ত রায়। আমরা যে হেলথ সিন্ডিকেটের কথা বলছিলাম, এটা তারই একটা আঁচ। এই যে ধরনের ইনভেস্টিগেশন এগিয়ে যাচ্ছে এবং একের পর এক উঁচু থেকে উঁচু লোকজন ধীরে ধীরে সেই ইনভেস্টিগেশনের আওতায় এসে পড়ছেন। আমরা যে হেলথ সিন্ডিকেটের কথা আঁচ করেছিলাম এবং বারবার বাইরে বলেছিলাম, এটা তারই একটা প্রভাব বলে আমি মনে করি। কিন্তু যেহেতু সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, তো আমার মনে হয় যে ওনারা কিছু না কিছু সূত্র তো পেয়েই থেকেছে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভাপতি, আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন তিনি। ইডি সূত্রে দাবি, আরজিকর মেডিকেলের আর্থিক লেনদেনের নথি খতিয়ে তৃণমূলের চিকিৎসক বিধায়কের নাম মিলেছে। দেখেছে 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। 3টে ফোন নিয়েছে আমার 2 মেয়ের 2টো ফোন। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওরা সার্চ করেছে। কিছু ডকুমেন্ট হাসপাতালে রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হওয়ার দিন সেখানে ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সেদিন তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তার পাশে দেখা গেছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে। এই প্রেক্ষাপটে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ঠিক এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারই শীতের মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও বাড়ি সংলগ্ন নার্সিংহোমে যান সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। প্রায় 1.5 ঘন্টা তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন তারা। এরপর মঙ্গলবার, অর্থাৎ যেদিন কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়, সেদিনই সাত সকালে কলকাতা ও হুগলিতে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিঁথিতে বিটি রোডের উপর সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। হুগলির দাঁতপুরে তৃণমূল বিধায়কের বাগান বাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে প্রায় 20 ঘন্টা ধরে। মঙ্গলবার ভোর 6:30 থেকে রাত 2টো অবধি 2 বাক্স নথি বাজেয়াপ্ত করে সেখান থেকে বেরোন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। মঙ্গলবার সারা দিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের রেশ কাটতে না কাটতেই বুধবার আবার সিবিআই জানার চেষ্টা শুরু করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় কাদের সঙ্গে কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী এবং ক্যালকাটা হার্ট ক্লিনিকের চিকিৎসক কিষণ প্রধানকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। মৌলালী যুব কেন্দ্রে 10 তারিখে প্রোগ্রাম করেছিলাম। সুদীপ্ত রায়কে আমি ফোন করেছি জাস্ট ইনভাইট করার জন্য যে আমাদের প্রোগ্রামটা আসবেন। 9 আগস্ট ফোন করেছিলাম, যেহেতু 10 তারিখে আমাদের প্রোগ্রাম ছিল। সুদীপ্ত বাবু কি সেই সময় কিছু বলেছিলেন যে আরজি করে ঘটনা? না, আমার সঙ্গে কিছু হয়নি। উনি ব্যস্ত আছেন। আমাদের জাস্ট আমাকে ফোন নাম্বারে হয়তো উনি আমার নাম্বারটা পেয়েছেন, আমাকে বলেছেন যে আপনার ফোনটা করেছেন। আমি বললাম, দেখুন আমি সবাইকে ইনভাইট করেছি। আমি গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসি। এখানে এসে যেটা দেখি যে কল লিস্ট অনুযায়ী আমার নাম বেশ কয়েকবার রয়েছে অনেক দিন ধরে। কারণ ডাক্তার সুদীপ্ত রায় আমাদের মাননীয় চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, এবং আমি সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ওই মেডিকেল কলেজ কলকাতার। ফলে ওনার সাথে আমার মাঝে মাঝেই কথা হয়।
হাসপাতালের বিষয়, রোগীর বিষয়, পরিষেবার বিষয় সুদীপ্ত বাবুর সাথে। সেই নিয়েই ওরা আমার কাছে কিছু কোয়ারি করেন, স্পেসিফিক কিছু বিষয় জানতে চান। এর 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি। ইডির কাছে হয়তো কিছু আছে, তার জন্য ডেকে পাঠাচ্ছে। এখন পর্যন্ত ইডি যাদেরকে ডেকেছে প্রমাণ কবে করবে জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে অপরাধ জেনে এমন তো কিছু বলতে পারছি না আমরা। সন্দীপ ঘোষ থেকে আরম্ভ করে যাকে যাকে ডাকছে, দেখা যাচ্ছে যে একটা দুর্নীতির সঙ্গে একটা ক্রাইমের একটা অদ্ভুত সম্পর্ক দেখা যাচ্ছে আরজিকর কাণ্ডে। মানে করাপশনের সঙ্গে ক্রাইম একটা অদ্ভুত কম্বিনেশন, মানে নেক্সাস দেখা যাচ্ছে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই হঠাৎ তাদের নার্সিংহোম হয়ে গেল, তারা ফুলে পেঁপে কোটিপতি হয়ে গেল। কারণ কি মানুষও জানতে চাই, ইডি জানলে জানবে। যারা জিজ্ঞাসা করেছেন আর যিনি গেছেন তারাই বলতে পারবে। তদন্তের বিষয় সিবিআই যাদের মনে করবে, ইডি যাদের মনে করবে ডাকতেই পারে। আমরা চাইবো নিরপেক্ষভাবে হোক, কিন্তু এটা তদন্ত চলছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের তদন্ত। ফলে তদন্তকারী এজেন্সির পূর্ণ অধিকার আছে তদন্তের স্বার্থে যাকে বা যাদের মনে করবেন ডাকার। এই বিষয়ে কনসার্ন ব্যক্তি যাকে বা যাদের ডাকা হচ্ছে বা তার আইনজীবীরা তারা বিস্তারিত বলতে পারবেন, আমরা পারবো না। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলায় ইডি যেদিন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করল, সেদিনই রাজ্য স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির একের পর এক অভিযোগ তুলে ইডির তদন্তের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। আশা করব আইনি লড়াইতেও স্বাস্থ্যমন্ত্রী সহ পুরো র্যাকেট জেলে যাবে। তিনি কেন সিবিআই ইডি অফিসে যাচ্ছেন না? তিনি কেন সিবিআই আর ইডির কাছে স্টেটমেন্ট করে এই ডকুমেন্টগুলো তুলে দিচ্ছেন না? যদি এই ডকুমেন্টগুলোর কোনো সারবত্তা থাকে তো উনি বাইরে বাজার গরম না করে সিবিআই ইডিতে গিয়ে বলুন। ওনারাই তো বলতেন ভোটের আগে অমুকের বাড়ি সিবিআই যাবে, অমুককে এবার ইডি ধরবে। তো আপনারা বাইরে কেন কান্নাকাটি করছেন? বাইরে কেন রাজনৈতিক চাপানুতরে যাচ্ছেন? আপনাদের কাছে দেখুন, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হওয়া উচিত। তো সে তদন্ত হবে না রাজনৈতিক চাপানুতর হবে? তাহলে তদন্তটা করবে কে? তদন্ত তো করবে সিবিআই আর ইডি। তো আপনি বাইরে বাজার গরম করে কি করছেন? আপনার কাছে যদি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য তথ্য প্রামাণ্য থাকে তাহলে আপনি সিবিআই বা ইডি অফিসে যান, স্টেটমেন্ট করুন, কোথা থেকে পেয়েছেন বলুন, তাদের হাতে জমা দিয়ে দিন, মিটে গেল। আরজিকর হাসপাতালে দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলে 2023 সালের 13 জুলাই রাজ্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অভিযোগ জানান আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এরপর 14 জুলাই স্টেট ভিজিলেন্স কমিশনেও অভিযোগ জানান তিনি। আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। এই যে বহুল চর্চিত বায়োমেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট উইদাউট টেন্ডার, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ তার নোটশিট করে এদেরকে টেন্ডার দিয়ে দিয়েছেন। ডক্টর সন্দীপ ঘোষের আক্তার আলী যে অভিযোগ ছিল, এই অভিযোগে এই বিষয়ে উল্লেখ ছিল। উইদাউট হ্যাভিং এনি টেন্ডার স্বাস্থ্য দপ্তর স্পেশাল নোটশিট করে এই ওয়ার্ক অর্ডারগুলো সমস্ত আপনার এই কোম্পানিগুলোকে তারা দিয়েছেন। মিনিমাম প্রাইস তার 10 গুণ 20 গুণ করে করে আপনার মার্কেট প্রাইস রেট, আর এরা কি রেটে নিয়েছে। আরজিকরের কাণ্ড দেখুন। সম্প্রতি আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগের তদন্তভার রাজ্য সরকারের তৈরি করা এসআইটির থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তার হয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তদন্ত শুরু করে আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। এই অবস্থায় এবার শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্য ক্ষেত্রেই লাগামহীন দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এই স্বাস্থ্যমন্ত্রী
তার মদতে, তার নির্দেশে 2018 সাল থেকে প্রকিউরমেন্টটা সেন্ট্রালি করা হয়। ঠিক একইভাবে পার্থ চ্যাটার্জি যখন 2013-তে শিক্ষামন্ত্রী হলেন, তারপরে আপনি লক্ষ্য করবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের যে জেলা ভিত্তিক প্রাইমারি শিক্ষক নিয়োগের অধিকার ছিল, পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তর পাওয়ার পরে ডিপিএসসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে বিকাশ ভবনে কুক্ষিগত করা হয়। এক্ষেত্রেও হেলথ ডিপার্টমেন্টও সমানভাবে এর দুর্নীতি, খুব বড় দুর্নীতি। 2018 সাল থেকে এন্টার প্রকিউরমেন্টটা এরা তুলে নেয়। তুলে নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইকুইপমেন্ট সার্ভিস কমিশন তৈরি করে সেই সার্ভিস কমিশনকে দিয়ে নিজেদের পেটুয়া লোকদেরকে দেওয়ার চেষ্টা করে। এনআরআই কোটা by forging the embassy document in connivance with the Shastro Bhavan, the head of which is the Director of Medical Education, DME. Crores of rupees, more than 100 crores. NRI কোটাতে এরা এই করেছেন। আমরা দাবি করছি যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুটো মামলা নিয়েছেন, আমি আশা করব তৃতীয়টাও মামলাটা নেবেন। এনআরআই রিক্রুটমেন্ট, হেলথ রিক্রুটমেন্ট এবং পারচেজ প্রকিউরমেন্ট আরজিকর শুধু নয়, গোটা রাজ্য জুড়ে এই দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে আশ্রয়ে নেতৃত্বে যেভাবে হাজার হাজার কোটি টাকা হেলথ সেক্টরে চুরি হয়েছে, এটা একটি বড় দুর্নীতি এবং এই দুর্নীতি ক্ষমার অযোগ্য দুর্নীতি। আমি আশা করব দ্রুততার সঙ্গে এই দুর্নীতি সামনে আসবে। উনি যাই করে থাকুক, ওনার যাই অভিযোগ থাকুক, তার মধ্যে যদি মিনিমাম কোনো সারবত্তা থাকে, তাহলে তিনি কেন সিবিআই ইডি অফিসে যাচ্ছেন না? তিনি কেন সিবিআই আর ইডির কাছে স্টেটমেন্ট করে এই ডকুমেন্টগুলো তুলে দিচ্ছেন না? দেখুন, যদি কোথাও দুর্নীতি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হওয়া উচিত। তো সে তদন্ত হবে না রাজনৈতিক চাপানুতোর হবে? তাহলে তদন্তটা করবে কে? তদন্ত তো করবে সিবিআই আর ইডি। তো আপনি বাইরে বাজার গরম করে কি করছেন? সব মিলিয়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তুঙ্গে উঠেছে দরজা। আদি অনন্ত দুর্নীতি এই সন্দীপ ঘোষ এবং তার বাহিনী দিনের পর দিন করেছে। পরের পর থ্রেট কালচার যেটা শুরু হয়েছে, হুমকি দেওয়ার সংস্কৃতি শুরু হয়েছে, সেটা শুধু আরজি করে নয়, এই রাজ্যের বহু সরকারি হাসপাতালে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছিল। উনি যখন জয়েন করলেন সম্ভবত 2020-তে, তার আগে প্রিন্সিপাল ছিলেন ডক্টর শুদ্ধোধন বটব্যাল স্যার। ওনার সময় আরজিকর বেসিক্যালি স্বর্গ ছিল। এবার আমি নিজেও ওখানে প্রাক্তনী, ওখান থেকেই পাস আউট। তারপর হেলথ সার্ভিসে আমার সুযোগ ছিল, বাড়ির পাশের হসপিটাল। আমি সেখানে ছেড়ে এই স্বর্গে থাকার জন্য আমি কিন্তু আরজিকরে জয়েন করি। কিন্তু 2020-তে যখন বটব্যাল স্যার রিজাইন করলেন আর এই প্রিন্সিপাল আসলেন, মানে এখন যিনি আজকে অ্যারেস্ট হলেন, তার যে পিরিয়ডটা, তখন এই স্বর্গটা আস্তে আস্তে নরকে পরিবর্তন হলো। কিভাবে হলো? যে আরজিকরের বিভিন্ন প্রফেসর, মানে আরজিকরে একটা এক্স স্টুডেন্ট অ্যালামনি আছে, তারা কেউ দেখা যাচ্ছে মানে এখান থেকেই পাস করেছে, এখানেই প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টি হয়েছে এবং তাদের যথেষ্ট ভালো ইমেজ এবং তারা স্টুডেন্টদের ভালো কন্ট্রোল করতে পারে এবং তাদের কথা শোনে। যেমন ভালো ক্লিনিশিয়ান, তেমনি ভালো পড়াতে পারেন, সব দিক থেকেই দক্ষ। এবং ইনি আসার পরে যে জিনিসটা করলেন, এই সমস্ত প্রফেসরদের রাতারাতি সরিয়ে দিলেন, মানে ট্রান্সফার নয়, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া যাকে বলে। এবং সেটা এরকম নয় যে কতটা ক্ষমতাশালী হলে এটা করা যায়। ক্ষমতাশালী মানে কেমন কি, এনার আন্ডারে যে সমস্ত ইন্টার্ন ছিল কয়েকজন, আমার মানে নাম বলছি না তাদের, একজনকে সকালবেলা বললো ম্যাডাম আপনাকে আমি সন্ধ্যার ভেতরে ট্রান্সফার করে দেবো, এবং সন্ধ্যা লাগলো না, বিকালের ভিতরে তার ট্রান্সফার অর্ডার চলে আসলো। মানে এইরকম ক্ষমতা ছিল। আমি জানি না এই সুপ্রিম পাওয়ার কোথা থেকে আসতো না। এবং পরবর্তীকালে যে জিনিসটা দেখা গেছে, আস্তে আস্তে সবাইকে সরিয়ে দিল এবং কিছু প্রফেসর যারা তাদের জায়গায় আসলো, তাদের সত্যি কথা বলতে কোনো ব্যাকবোন ছিল বলে আমার আজও মনে হয় না। কারণ আমাদের কলেজে একটা রোগী কল্যাণ সমিতি আছে, এবার কী কল্যাণ করেছে আমার জানা নেই। তারপর একটা কলেজ কাউন্সিল আছে, সেই কলেজ কাউন্সিলে তাদের এই সমস্ত কয়েকটা স্টুডেন্টকে ঢুকিয়ে নেওয়া হলো।
কিছু ইন্টার্ন, কিছু হাউস স্টাফ, কিছু মেডিকেল স্টুডেন্ট। এরাই কি করতো, কলেজ কাউন্সিলিং মিটে এরাই গিয়ে দাদাগিরি করতো, প্রফেসরগুলো মাথা নিচু করে বসে থাকতো, এরাই হচ্ছে এই আরকে চেম্বারে মানে মিটিংয়ে বসে এরাই কথা বলবে, বাকিরা বসে থাকবে, এইরকমভাবে মোডাস অপারেন্ডি এদের চলতো। আর তারপরে কি করতো, এদের একটা জিনিস ছিল, এরা এই থ্রেট কালচারটা কীভাবে তৈরি করলো, আমাদের হসপিটালে বেশ কিছু সিসিটিভি ছিল, মানে ধরুন আগের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি ধরুন 10টা বসিয়েছেন, তাহলে এনার আমলে আরও 5টা হওয়া উচিত। এবার আস্তে আস্তে দেখা গেলো না, সিসিটিভিগুলো ডিসফাংশন বেশি হলো আর নাহলে কমে গেল। তার কারণ হচ্ছে এই যে স্টুডেন্টগুলো এরা হচ্ছে দাদাগিরি করতে করতে মানে একদম দাপিয়ে বেড়াতো। ডক্টর প্রামাণিকের কথা থেকে যে কিভাবে একটা দুর্নীতি এবং দাদাগিরি এবং তোলাবাজির অভিযোগ যে চক্র চালাতেন এই সন্দীপ ঘোষ। আমরা প্রথম কথা হচ্ছে, দেখুন প্রথম বলবো যে আমি রাহুলদার সাথেও একটা জায়গায় একমত যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে, যে অভিযোগটা 21 সালে উঠেছিল। 21 সালে ওঠা তথ্য প্রমাণ জমা পড়েছিল, তথ্য প্রমাণ সহ 2023-এর জুলাই মাসে। একদম 21 সালে যে অভিযোগটা উঠেছিল সেই অভিযোগের তদন্তের জন্য সিট গঠন হয়েছিল মার্ডারটা হওয়ার পরে। আপনি ভাবুন, একজন মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তাকে একজন লোক তিনি রিজাইন করতে চাইলেন, তাকে আবার রিইনস্টেট করে দিলেন আরেকটা হসপিটালে, তারপরে আবার তাকে পুলিশ দিয়ে ডেকে পাঠিয়েছিলেন। এটা কিন্তু 24 সালে গিয়ে। এবার আমি আপনাকে বলছি যে ধরুন আপনারা অনেকে অনেক কিছু বলছেন, আমরা সবাই উল্লসিত হচ্ছি, উল্লসিত হওয়ার জায়গা নেই, কিন্তু তৃণমূল বারবার এই যে 4 দিন কেন রাহুলদা বলছে, তৃণমূলও ঠিক এরকম ভাবে ঘন্টার হিসেব দিয়ে বলছে এতদিন দেরি হলো কেন। এই ঘটনাটা এখনই যদি সিবিআই 10টা-12টা লোককে ধরে ঢুকিয়ে দেয় জেলখানায়, তাহলে কি হবে বলুন তো, এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাবে। সিবিআই এর সাকসেস, সিবিআই এর ফেলিওর, এটা নির্ভর করবে কিসের উপর? কতজনকে আপনি কনভিকশন দিতে পারলেন, কতজনকে কাস্টডিতে নিলেন এবং প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল কামদুনির আসামির মতো। এবং সিবিআই ট্র্যাক রেকর্ড কোনো আশা জায়গায় না, পরিষ্কার বলতে হবে। না, সেটা আপনি যাই বলুন, অতএব এখানে চাপ সৃষ্টি করা হচ্ছে যে ইমিডিয়েট ধরো, কেন এত দেরি হচ্ছে? একদিকে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনে বিচারের দাবি, দুই নিয়ে উত্তাল শহর। আর এই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে বিদ্যজনরা, জানিয়ে বারবার হুঁশিয়ারি এবং কটাক্ষের সুর শোনা গেছে তৃণমূলের নেতা মন্ত্রীদের গলায়। এবার এর পাল্টা সুর চড়ালেন বিদ্যজনরাও। সম্প্রতি এক অভিনেত্রীর বক্তব্যের ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে আবার আরেকটি পোস্ট করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বুধবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি গণকনভেনশন, এর প্রতিবাদে সুর চড়ান বিদ্যজনরা। এর মধ্যে আমরা এটাও শুনেছি যে বদন বিগড়ে গেছে, কারোর বদন নিয়ে কথা বলা আমরা সহ্য করব না, আমরা এটারও প্রতিবাদ করব, সজোরে প্রতিবাদ করব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণকনভেনশন থেকে তৃণমূলের তীব্র সমালোচনা করেন অভিনেতা অভিনেত্রীরা। হঠাৎ করে গত 1 মাসে সবাই নাকি আমরা আন্দোলনজীবী হয়ে উঠেছি, আর তাই নানান কটাক্ষ রোজ সকাল বিকেল দুপুর রাত সন্ধে আমাদের দিকে ধেয়ে ধেয়ে আসছে। এই মুহূর্তে এটাও আশঙ্কা করছি আজ রাতের মধ্যেই হয়তো শ্রীমান দেবাংশু বা শ্রীযুক্ত কুণাল ঘোষের আরেকটা ফেসবুক পোস্ট দেখবো দেবলীনাকে নিয়ে। আজকে রাতের মধ্যেই দেখবো এমন একটা পোস্ট, দেবলীনার বিয়ে আবার হবে কিনা, ও ডিভোর্সি, সেপারেটেড না বিবাহিত, ওর পাত্র পাওয়া যায় কিনা, ও রোগা না মোটা, ওর বদন কেমন, ওর গড়ন কেমন ইত্যাদি বিবরণ দিয়ে শ্রীমান দেবাংশু নিশ্চয়ই আবার কিছু একটা লিখবেন। শ্রীযুক্ত কুণাল ঘোষ নিশ্চয়ই তার অভিভাবকের দায়িত্ব পালন করবেন। এই সমাজের কীটগুলো যত তাড়াতাড়ি সমাজ থেকে বিদায় হয়, তত তাড়াতাড়ি আমার মেয়ের জন্য, আপনার বাচ্চাদের জন্য একটা সুস্থ সমাজ রেখে দিতে পারি। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সময় এসছে সমাজ থেকে। কুণাল বাবু আরেকজন যিনি ভদ্রলোক, যিনি মুখপাত্র, এরা নাকি মানে আমাদের সরকারের মুখপাত্র, কিন্তু এরা এই মুখ দিয়েই পাতক্রিয়া কর্ম করে। সেই মুখ দিয়ে একজন অভিনেত্রী, বা সে অভিনেত্রী হোক, বা সে ইঞ্জিনিয়ার হোক, বা সে টিচার হোক, তার বদন বিগড়েছে এই কথাটা বলা হবে কেন? মানে তার পুরো এক্সিস্টেন্সে কি বদন ছাড়া আর কিছু নেই? এই যে মেয়েদের যে সবসময় একটা মনে হয় লেবেল দরকার, বিবাহিত না অবিবাহিত, তার শরীর কিরকম, মানে আমি ব্যক্তিগতভাবে খুবই কনফিউজড। দুদিন আগে আমাদের বর্তমান শাসক দলের দুজন
একজন স্পোক্স পার্সন, একজন মুখপাত্র এবং একজন তরুণ তুর্কি নেতা, তারা দেখলাম সমাজ মাধ্যমে একটি বিশেষ ভাষায় একজন মহিলা অভিনেত্রীকে নিয়ে আলাপচারিতা করেছেন। মহিলা অভিনেত্রীর দোষের মধ্যে হচ্ছে তিনি এই দুজনকে রাজনৈতিকভাবে আক্রমণ করেছিলেন। হতেই পারে, তিনি অন্য রাজনৈতিক মতাদর্শ হতেই পারে। সেইটার কারণে এই দুই নেতাকে কে অধিকার দিল তার বদন বিগড়ে গেছে লিখতে পারার? কে অধিকার দিল তিনি আর কাজ পান কি পান না সেটা নিয়ে ডিসকাস করার? তিনি বিবাহিত কি বিবাহিত নন সেটা নিয়ে আলোচনা করার? শুনলে হয়তো তারা তেলেবেগুনে জ্বলে উঠবেন, কিন্তু এইখান থেকে যৌন নিগ্রহের মানসিকতা শুরু হয়, এইখান থেকে ধর্ষণের মানসিকতা শুরু হয়। এই মানসিকতা বদলানোর জন্য প্রত্যেক দিন প্রত্যেককে প্রতিবাদ করে যেতে হবে। এছাড়া আর কোনো সলিউশন, কোনো সমাধান এই মুহূর্তে সত্যি সত্যি হয়তো আমাদের কারোর কাছে নেই। এক মহিলা প্রকাশ্যে বলবে আমাকে এবং দেবাংশুকে পাবলিকলি মারা উচিত, মারলে কে বাঁচায় দেখবো, ইত্যাদি ইত্যাদি, সেটা সমর্থনের। আর পাল্টা যদি একটা থানা পুলিশও করেনি, একটা রসিকতা করলে, আসলে যারা বলছেন তারা অরিজিনাল ভিডিওটা দেখেননি। বিশিষ্টরা গিয়ে, তিনি ডাক্তার হতে পারেন, তিনি অভিনেতা অভিনেত্রী হতে পারেন, যারা আমার নাম করে বা নাম না করে ইঙ্গিত করে সমালোচনা করছেন, যদি সাহস থাকে, সৎসাহস থাকে, বলে দিন যে আমি কুণাল ঘোষের সমালোচনা করব, ওনাকেও ডেকে আনা হোক। একা যাব, একা যাব, গোটা হলে আপনারা থাকবেন, একা যাব, আমি আমার লজিক বলবো, আমি দেখব মানুষ কোন লজিকটা গ্রহণ করেন। শীর্ষস্থানীয় এই রকম একটা সরকারি হাসপাতালে একটা অংশে এই রকম ঘুঘুর ভাষা, এই রকম জঞ্জাল জমে গেছিল। দেখুন, আমি প্রথমেই বলি যে গত কয়েকদিন ধরে এই যারা জুনিয়র ডাক্তারবাবুরা যারা আন্দোলন করছেন তাদের অনেকের সাথে আমার কথা হয়েছিল। আমি নিজের জানার জন্য যে কি কারণে, কিভাবে তারা এই থ্রেট কালচার শব্দটাকে ব্যবহার করছেন, আমি চেষ্টা করেছিলাম এটা বোঝবার। থ্রেট কালচারের রুটটা কিন্তু অনেক গভীরে আছে। যেমন গত পরশুদিন একটি মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা বলছেন যে এই অভিক দে বলে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, তিনি বোধহয় বর্ধমান মেডিকেল কলেজে ঘটনা ঘটার দুদিন বাদে গিয়ে সেখানকার একটি অডিটোরিয়ামের মধ্যে বাকিদের ডেকে এই ঘটনার ন্যারেটিভ বলছেন। সত্য মিথ্যা আমি জানি না, মানে এই রিপোর্ট আসছে এবং ন্যারেটিভটা হচ্ছে এরকম, এটাকে নিয়ে আন্দোলন করছিস কেন তোরা, মানে ঠিক সেই রকমই, মানে কাজ করছে কেন, কাজ করা তো দরকার নেই। যদি বিনা পড়াশুনো করে নাম্বার পেয়ে যাওয়া যায়, যদি ওই ধরনের ব্যক্তিরা যারা নাম্বার বাড়িয়ে দিতে পারে, কমিয়ে দিতে পারে, ফেল করিয়ে দিতে পারে, থ্রেট করতে পারে, তাহলে পড়াশোনা করার দরকার লাগবে না, কাজ করারও দরকার নেই। পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটা পুলিশ কিভাবে পুলিশটা কন্ট্রোল করবে, পুলিশের নিয়ম কানুন, সেটা পিআরসি গাইড করবে। আর রেস্ট অফ দি স্টেট বারিং ক্যালকাটা, দ্যাট উইল বি কন্ট্রোল অ্যান্ড ডিফাইন্ড বাই পিআরবি। এবার এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার উল্লেখ আছে যে বিফোর, তোমাকে পোস্টমর্টেমটা করতে হবে বিফোর সানসেট। আফটার সানসেট তুমি কিন্তু ইউ ক্যানট কন্ডাক্ট পোস্টমর্টেম। এটা হচ্ছে আপনি কনভেনশন, এটা সিন্স ইউরোপিয়ান মানে ব্রিটিশ পিরিয়ড এটা কিন্তু চলে আসছে এবং এই প্রোটোকলটাকে ফলো করা হয়। কনভেনশন ইজ নট ল, বাট কনভেনশন ইজ ফলোড ইন টোটো, এই কারণের জন্য যে কনভেনশন হচ্ছে আপনি ফলো করলে অনেক কন্ট্রোভার্সি আপনি অ্যাভয়েড করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাকে বলবো যে দেখবেন যে প্রথম যেটা দরকার ছিল, ইমিডিয়েসি অ্যান্ড আর্জেন্সি ছিল ইন লজিং দি কমপ্লেন, সেটা কিন্তু করা হয়নি। কমপ্লেনটা কিন্তু লজ করা হয়েছে ইনঅর্ডিনারি ডিলে করে। জিনিসটা যে আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা জাস্টিফাইড এবং কিন্তু মানুষ মনে রাখছে বলেই রোজ রাস্তায় নামছে। 100 বার এই আন্দোলনে একটা জাস্টিস আছে, ও কথা নয়। এই আন্দোলনকে দেখিয়ে দিয়েছে অতীতে কোনোদিন হয়নি, যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে এইভাবে করা যাবে না, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতে একটা ইনস্টেন্স। এই কথাটা বলে আমি আরম্ভ করছি। নিশ্চয়ই ল্যাকুনা তো রয়েছে, ল্যাকুনায় আছে বলেই তো বিভিন্ন ল্যাকুনা। তাড়াতাড়ি প্রশ্ন হচ্ছে যে জিনিসগুলো ঘটেছে এটা হলে এইটা হতো না, সত্যি তো মানুষ আগে পরে ভাবে যেটা হলে ভালো হতো না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কতগুলো হচ্ছে এইটা কেন করলো, এ প্রসঙ্গ তো আমারও প্রশ্ন আছে। প্রথম হচ্ছে
ইনভলভমেন্ট থাকলেও হতে পারে, আবার দুর্নামের ভয় তো হতে পারে, কারণ এইটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে আমার দুর্নাম হবে, সন্দীপ ঘোষ বাঁচতে পারে। আমি কথাটা শেষ করি, এইগুলো ভেবেছে হয়তো ভাবতে পারে। আর 3 নম্বর হচ্ছে মবের যদি বিরাট মারাত্মক হয় এই অবস্থাটা চারিদিক ছড়িয়ে পড়বে, কিন্তু সারানো যায়নি, বরং আরো সেটা ছড়িয়ে গেছে। এই ভুলগুলো বিভিন্ন দিক থেকে, ভুল হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত, এই জিনিসটার সঙ্গে কেউ কম্প্রোমাইজ করছে না। প্রমাণ লোপাট করার যথেষ্ট সময় পেয়েছে। আমরা যাই ভাবি না কেন, সিবিআই রক্তমাংসের মানুষ, আর আদালত এটা দেখে না কত মানুষ বিক্ষোভ করছে, কত মানুষ রাত জাগছে। আদালত জানে প্রমাণ, সেই প্রমাণটা একটা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ডাক্তারবাবু যেটা বলছেন যে 3D করেও তাকে কিন্তু কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। কি করে যাবে? 3D তো একটা অ্যানিমেশন, একটা ছবি, সেই ছবি দিয়ে আপনি বাস্তবের সাথে কি করে মেলাতে পারেন? তো এটা যথেষ্ট মানে সমস্যার। কিন্তু আমি বিশ্বাস করি সিবিআইকে, দেখুন সিবিআইয়ের উপরে অনাস্থার যথেষ্ট কারণ আছে, এটা আমিও স্বীকার করছি। যেমন আজকে ডিগবাজি খেয়েছেন না দেবনারায়ণ দা, আমি অতটা ডিগবাজি না খেলেও এটা স্বীকার করতে না, উনি কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনা এবং উপায় নেই তো, আমি আপনার সময় বলি, আমি তো বলিনি সারা ভারত দর্শনের কথা বলে, সারা ভারত ধর্ষণের কথা বলে, কিন্তু শুধু কপাল বলে যে দ্রৌপদীকে টেনে আনে না, দ্রৌপদীর বস্ত্রহরণটা বাদ রেখে চলে। আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম যে দেখুন, আমার বিশ্বাস এটাতে সারা ভারতবর্ষের মানুষ দেখছে, এটা শুধু নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী দেখছে। সিবিআই এর ইতিহাসটাই কলঙ্কিত হয়ে যাবে যদি এটার আলটিমেট জাজমেন্ট না দেওয়া যায়। আশিস পান্ডে সম্বন্ধে এটাই শুনেছিলাম কি হি ওয়াজ আ অ্যাক্টিভ পার্ট অফ দ্য থ্রেট কালচার। বাচ্চাদেরকে ভয় দেখানো বা ইউজি স্টুডেন্টস যারা ইভেন প্রফেসরদেরকেও ভয় দেখানো, এগুলো আমরা শুনে এসেছিলাম। ইনফ্যাক্ট ওর এগেনস্ট এই কমপ্লেনটাও আছে কি ও হাউস স্টাফ হওয়ার সত্ত্বেও একদিনও ডিউটি না অ্যাটেন্ড মানে জয়েন করে একদিনও ডিউটি না করেও ওর অ্যাটেন্ডেন্স রেজিস্টারে পুরোপুরি সাইন আছে। আমাদের কলেজ অথরিটির তরফ থেকেও ওর এগেনস্টে ইনকোয়ারি কমিটি বসানো হয়েছে। বৃহস্পতিবার টিএমসিপি নেতা ও আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন টিএমসিপি নেতা আশিস পান্ডের গতিবিধি তাদের রাডারে রয়েছে। বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের এই হাউস স্টাফকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা 12টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিসকে 2 বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। সিবিআই সূত্রে আরও খবর, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুকিং করেছিলেন তিনি। হাওড়ার শালকিয়ার এই ফ্ল্যাটে থাকেন আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডে। শালকিয়ার ফ্ল্যাট আশিসের, তাহলে 9 আগস্ট কেন সল্টলেকের হোটেলে উঠলেন? তাই নিয়ে তৈরি হয়েছে রহস্য। সল্টলেকে সেক্টর 2 এর যে হোটেলে উঠেছিলেন আশিস, বুধবার সেই হোটেলে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দিতে নির্দেশ দেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ মতো বৃহস্পতিবার হোটেলের 2 কর্মী সিজিও কমপ্লেক্সে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দেন। গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে। হ্যাঁ, একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। আরজিকর কাণ্ডে ধৃত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামী বলে পরিচিত টিএমসিপি নেতা আশিস। এদিন শালকিয়ায় তাঁর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় কেউ নেই, গেটে তালা ঝুলছে। আরজিকরের ছাত্রনেতা হাউস স্টাফ আশিস পান্ডে, তার সন্ধানে আমরা পৌঁছে গেছিলাম তার বাড়িতে হাওড়ার শোলকিয়া এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি শালকিয়ার ফ্ল্যাটে বাইরে থেকে তালা বন্ধ। আমরা বেল বাজিয়েছি একাধিকবার, কিন্তু ভেতর থেকে কেউ খুলছে না, অর্থাৎ এই ফ্ল্যাটে সম্ভবত কেউ নেই। বুধবার জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক করতে গেছিলেন মূলত যে ইস্যু নিয়ে, তা হলো সুরক্ষা ও নিরাপত্তা। আর তাদের নিরাপত্তাহীনতার অন্যতম কারণ সরকারি মেডিকেল কলেজের থ্রেট কালচার। আরজিকর কাণ্ডের পর যা সামনে এসেছে, বৃহস্পতিবারও সেই থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন এই জুনিয়র চিকিৎসক। আর তাঁর অভিযোগের তীর আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডের দিকে। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পান্ডে অন ডিউটি ডক্টর মৈনাক রায়কে দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করে। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন, ততদিন
এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে এবং এই প্ল্যানের একাংশ রুম নাম্বার 14 আইএমএস হোস্টেল এইসব জায়গায় বসে করা হতো। আমরা বহু চেষ্টা করেছি যাতে আমাদের ব্যাচমেটরা ফেল না করে, কিন্তু আমরা সেটা আটকাতে পারিনি। বুধবার জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাঠান সেখানেও উল্লেখ ছিল থ্রেট কালচারের। সেই অভিযোগই উঠেছে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে। 9 আগস্ট অর্থাৎ তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন যার গতিবিধি সিবিআই এর রাডারে রয়েছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9 আগস্ট এই আশিস পান্ডেকে দেখা গেছিল সেমিনার রুমে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ এই আশিস পান্ডে মেডিকেল কলেজে চলা থ্রেট কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল তাতে আরজিকর মেডিকেল কলেজে 11 নম্বরে নাম রয়েছে এই আশিস পান্ডের, যে তালিকায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে থ্রেট সিন্ডিকেটের কিংপিন হিসেবে উল্লেখ করা হয়। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ সন্দীপ ঘোষের মদতে আরজিকর মেডিকেলে হুমকিরাজ চালাতেন এই আশিস পান্ডে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া এই ভিডিওয়ে দেখা যাচ্ছে এক যুবক হাতে করাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের দাবি গত বছরের 12 অক্টোবর রাতে থ্রেট সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় আরজিকরের মানিকতলার একটি হোস্টেলে হামলা চালায় আশিস পান্ডের দলবল। করাত হাতে যাকে দেখা যাচ্ছে তিনি আশিস পান্ডের শাগরেদ কুনাল শাহ। পরে এই ঘটনায় মানিকতলা থানায় হামলার অভিযোগ দায়ের হয়। আইএমএস হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে বিভিন্নভাবে আমাদের ওপর চাপ দিত। লোবেলিয়া যেটা আমাদের কলেজ ফেস্ট, সেখানে জুনিয়রদের দিয়ে কাজ করানোর জন্য এই যে সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, এদের যে অ্যাসোসিয়েটস ঘনিষ্ঠ ছাত্রছাত্রী তথা যে থ্রেট সিন্ডিকেট, তারা আমাদের মতো বহু ছাত্রকেই তাদের বোড়ে বা পণ হিসেবে ব্যবহার করেছে বিবিধ ভয় দেখিয়ে। বৃহস্পতিবার মেডিকেল কাউন্সিলের সামনে সিনিয়র চিকিৎসকদের প্রতিবাদ সভায় এই আশিস পান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরজিকর মেডিকেলেরই অধ্যাপক শবনম বেগম। বিশাল দাপট ছিল প্রিন্সিপাল স্যারের ঘরে, সমানে ওরা ওখানেই থাকতো। প্রভাব মানে সারাক্ষণ যে কোনো ধরুন হোয়াইট কোট সেরিমানি হোক, ফাউন্ডেশন ডে, সবকিছু ওরাই আর কি থাকতো। প্রিন্সিপাল অফিসে আমাদেরও ধরুন কোনো কাজ দেওয়া হলো, যখনই আর কি কোনো কাজে যদি যাই ওরা ওদের দেখতেই পেতাম। WBMCর যে ইলেকশনের সময়, সেই সময় কয়েকজনকে কাউন্টিং অফিসার হিসাবে এখানে পাঠানো হয়, সেখানে এরা সারাক্ষণ বলতে থাকে কারা কারা থাকবে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের পরই রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে আসতে শুরু করে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয় হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ। মেইন বয়েজ হসপিটাল তুলে দেবো আমি 500-600 ছেলেকে নিয়ে গিয়ে, সব MBBS পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি, কেন করছিস এগুলো? ডাক্তারি পড়ানোর কলেজে একটি নির্দিষ্ট লবির দাদাগিরি কোন জায়গায় পৌঁছেছিল তা পরিষ্কার হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ থেকে। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে ঘুরবি, চাস এসব, আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয়, নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের অভিযোগ ওঠে এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিক দে, এসএসকেএম এর প্রাক্তনীয় চিকিৎসক রণজিৎ সাহা এবং বিরূপাক্ষ বিশ্বাস, যিনি আরজিকর কাণ্ডের সময় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন। এই দুজনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং নর্থ বেঙ্গল লবির বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাস ও অভিক দেকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ও রণজিৎ সাহার বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মেলে। এবার এই থ্রেট কালচারের অভিযোগের নাম জড়ালো আশিস পান্ডেরও। ঘটনার পর কেটে গেছে 40 দিন, এখনো ধোঁয়াশা কাটেনি কি হয়েছিল 8 ও 9 আগস্টের মাঝের রাতে। এই প্রশ্ন উঠছে, সঞ্জয় কি 8ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজেই ছিল? সেদিন হাসপাতালে থাকা রোগী ও আত্মীয়দের বক্তব্যে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। আমি আর ওই ছিলাম, দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। দুজন মিলে স্ট্রেচার ধরলেন কি করে? দুজন, ওই যে আবার দেখেছে ওদের, মানে কেউ আসো তখন ওয়ার্ড বয়রা ছিল, ওয়ার্ড বয়রা ধরেছে, তারপরে হয়তো কেউ ধরেছে, আমরা দুজনেই ছিলাম তো তখনই হয়তো বলেছি যে একটুনি হেল্প করতে, যে একটুনি টেচার মেচার ধরতে, তার জন্য হয়তো ধরেছে।
নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর নৃশংস ঘটনা ঘটে 8 ও 9 অগস্টের মাঝের রাতে। 8 তারিখ সন্ধ্যায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মানিকতলা থানার সিভিক ভলেন্টিয়ার। দুর্ঘটনায় আহত শুভদের। রাত 11টায় শুরু হয় শুভর অস্ত্রোপচার, শেষ হয় রাত 3:30 নাগাদ। তারপর এমার্জেন্সি বিল্ডিং এর 5 তলার অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাকে। চেস্ট মেডিসিন বিভাগের 4 তলার যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, এই অর্থোপেডিক বিভাগ হলো ঠিক তার উপরের অর্থাৎ 5 তলায়। তদন্তে নেমে এই শুভ দেখে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কারণ সিবিআই সূত্রে দাবি হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন তখন সেই ট্রলিটা আনতে দেখা গেছে সঞ্জয় রায়কে। এরপর সঞ্জয়ের ছবি এনে শুভকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার বক্তব্য 8ই আগস্ট দুপুরে তাকে যখন এক্সরে করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সম্ভবত সেখানে ছিল সঞ্জয়। এটা হচ্ছে সকালে যখন দুপুরের দিকে যখন আমার এক্সরেটা ফার্স্ট এক্সরেটা হয় তখনই বলা হয়েছিল। তখন ওয়ার্ড বয় এগিয়েছিল আর সাথে একজন এগিয়েছিল। সেই সময়টা হয়ে থাকলে হয়ে থাকতে পারে। আর তারপর থেকে তো আমার বাড়ির লোক চলে এসেছিল, বন্ধু বান্ধব চলে এসেছিল। ওখানে একটা ছেলেও ছিল আমার সাথে, ছেলেটার নাম হচ্ছে সাগর। ওকে নাকি ভর্তি করেছে ছেলেটা, ওকে দেখতেই যেত বেশিরভাগ। এটাই জিজ্ঞেস করলো যে আমরা সেদিনকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে স্ট্রেচার ধরেছিল কিনা আদৌ বা কখন ধরেছিল, এইসবই জিজ্ঞেস করেছে। আমি কাকিমা ছিলাম, তো ওয়ার্ডের 2জন দাদাও ছিল। তো ওকে যেহেতু আমরা 2জন মহিলা, তো নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিলো। হয়তো কোনো সময় এক্সরে বা ওটির সময় কোনো সময় স্ট্রেচার ধরেছিল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের রাতে বেশ কিছুক্ষণ সেমিনার হলের উল্টো দিকের ঘরে ছিলেন উত্তর 24 পরগনার টাকির বাসিন্দা মিঠু দাস। তার ছেলে সায়ন, তিনি আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষী। তাদের বক্তব্য ওই রাতে তারা দেখেছিলেন সেমিনার হলের দরজা ভেজানো ছিল। ইতিমধ্যেই মা ছেলেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। মিঠু দাস স্লিপ অ্যাপনিয়ার রোগী। 8ই আগস্ট একটি পরীক্ষার জন্য তারা আসেন আরজিকর মেডিকেল কলেজে। সেমিনার হলের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুম, এই রুমেই হয় তার পরীক্ষা। সন্ধ্যে 7টা নাগাদ পরীক্ষা শুরু হয়। ডাক্তার বলেছিলেন রাত 11:30 অবধি চলবে। 11:30 নাগাদ নিয়ে যাওয়ার পরে যে ডক্টর অর্ক স্যার উনি পরীক্ষাটা করবে, ওনাকে ফোন করলাম। উনি আবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ পেশেন্ট কি করছে, পেশেন্ট কি এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ পেশেন্ট এখনো ঘুমোচ্ছে। বললো তাহলে ঠিক আছে, আর আধা ঘন্টা মতো হোক, তারপরে আমি গিয়ে খুলে দিচ্ছি। 12:30 নাগাদ আমি ফোন করেছি, তখন উনি ফোন তোলেননি। তারপরেক্ষণে উনি চলে আসেন, মাকে বেডে দিয়ে আমি চলে আসি। সেমিনার রুমের দরজা কি তখন খোলা ছিল না? দরজা ভেজানো ছিল। মা ছেলের দাবি ওই রাতে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে 9 জন রোগী ছিলেন, তারা সকলেই ঘুমোচ্ছিলেন। তবে 2-3 জন রোগীর পরিবারের লোকজন জেগেছিলেন। এরপর অক্সিজেন প্লান্টে নিজের ডিউটিতে চলে যান সায়ন। সকালে চিকিৎসককে ধর্ষণ খুনের বিষয়টি জানতে পারেন। আমি সকাল 8টা নাগাদ 7:30-8টা নাগাদ মার কাছে যাই চা নিয়ে। প্রথম খবর এটাই আছে যে সুইসাইড, একজন ডক্টর সুইসাইড করেছে। এবার মাকে ফোন করলাম, মাকে জিজ্ঞেস করলাম যে মা এরকম চেস্ট ওয়ার্ডে এরকম শুনলাম, তুমি কি কিছু শুনতে পেরেছো? মা তখন বলছে না তো, আমি কিছু জানতে পারিনি তো। তারপরে খানিকক্ষণ পরে ফোন করেছিলেন, ফোন করে বলছেন যে এরকম আমি শুনলাম এরকম সুইসাইড হয়েছে নাকি। ওইখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালোই ভিড়ভাট্টা হয়ে গিয়েছে, পুলিশ টোটাল ওখানটায় বাইরেটায় দাঁড়িয়ে আছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন মামলার কিনারা করতে বৃহস্পতিবার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করল সিবিআই। 8 ও 9 আগস্টের মাঝের রাতে আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়ের দেহ উদ্ধারের পর আরজিকর মেডিকেলে পুলিশ তাঁদের 3 ঘন্টা বসিয়ে রাখে বলে অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা মা। একই অভিযোগ শোনা গেছে নিহত চিকিৎসকের বিশেষ বন্ধুর মুখেও। 9 আগস্ট রাতে ময়নাতদন্তের পর দেহ বের করার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আরজিকর হাসপাতালে। খবর পেয়ে আরজিকর হাসপাতালে পৌঁছন বাম যুব নেতা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তরা। মর্গ থেকে মৃতদেহ বের করতে গেলে সববাহী গাড়ি আটকান তাঁরা। সিবিআই সূত্রে খবর, সেই সূত্রেই মীনাক্ষীকে তলব করে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সঠিক দিশায় এগোনোর জন্যই আমাদের পার্টির যেটুকু, যার জন্য আমাকে ডাকা হয়েছিল, সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। মীনাক্ষী এসেছেন, তাকে ডাকা হয়েছে, আশা করি তিনি তার তদন্তে তার মতো করে তিনি নিশ্চয়ই সহযোগিতা করবেন। পাশাপাশি সিবিআইও এই মূল ঘটনাটা দ্রুত তদন্ত শেষ করুক, না হলে যতটা হয় বিলম্বিত হয়, তাতে তো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গায় এগুলোকে অপব্যবহার করে প্ররোচনা দেয়া, বিভ্রান্তি ছড়ানো, এগুলো যাতে না হয়, সেই জন্য সিবিআই এর উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কনক্লুড করা। 9 আগস্ট রাতে আরজিকর হাসপাতাল চত্বরে কি ঘটেছিল? মীনাক্ষীদের কেন মনে হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? তাদের কাছে কি কোনো সূত্রে খবর এসেছিল তথ্য প্রমাণ লোপাট হতে পারে?
কোন কোন সিনিয়র পুলিশ অফিসার ওই রাতে সেখানে ছিলেন? টালা থানার ওসি সেখানে ছিলেন কি? সূত্রের খবর, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের কাছে এই বিষয়গুলি জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। একদিকে তদন্ত যেমন চলছে, আরেকদিকে চলছে প্রতিবাদ। স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়ে ধর্ণা চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে নামলেন সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সব শীর্ষ পদাধিকারীদের সরিয়ে নতুন করে কমিটি গড়ার দাবিতে পথে নামেন সিনিয়র চিকিৎসকরা। সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে পৌঁছানোর আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্লোগান। শেষমেশ সিনিয়র চিকিৎসকদের 9 জন প্রতিনিধিকে ভেতরে যেতে দেওয়া হয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সন্দীপ ঘোষের যে ক্যান্সেলেশন ফোকাস, এটা কোনোটাই মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে মিটিং করে হয়নি। এমনকি প্রেসিডেন্ট একটা ভার্বাল অর্ডার দিয়েছে, তাতে ওনারা অ্যাক্ট করেছেন পুরোপুরি বেআইনি ভাবে কাউন্সিলিং চালাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় যা কিছু দুষ্কৃতি কর্ম হচ্ছে তার আতুর ঘর। এখানে নির্বাচিত নামে যারা সব আসন দখল করে বসে আছেন টপ টু বটম, তারা কোনো না কোনো ভাবে ইতিমধ্যে নানা রকম তদন্তকারী এজেন্সির আওতায় তাদের হাতের কাছের নিচে চলে গেছেন। কেউ কেউ জেলের তলায় চলে গেছেন। আগামী কাল পরশু দেখবেন আরো কেউ কেউ হয়তো জেলে যাবেন। আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রের যাবতীয় দুর্নীতির উৎসস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এর মধ্যেই চাপের মুখে পড়ে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পথে এবার এই জিনিসটা অবশ্যই আমরা পজিটিভ ভাবে নিচ্ছি। এতদিন তিনি কলেজে প্রায় 2021 সাল থেকে দুর্নীতি করে আসছেন, তো তার এটা হওয়াই উচিত ছিল। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। তার 5 দিন পরই সন্দীপ ঘোষকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। 3 দিনের মধ্যে শোকজের জবাব না দিলে বা উত্তর সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানানো হয়। কিন্তু তারপর বহুদিন কাটলেও কোনো পদক্ষেপই করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে এই নিয়ে প্রশ্ন তোলে চিকিৎসকদের সংগঠন আইএম এর রাজ্য শাখা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক হলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর যে রাজ্য মেডিকেল কাউন্সিলকে এই চিঠি দেওয়া হয়েছে তার সভাপতি পদে রয়েছেন তৃণমূলেরই বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়, যার নাম জড়িয়েছে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলাতেও। চাপের মুখে পড়ে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। 13 দিনেও শোকজের জবাব না দেওয়ায় রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে নোটিশ পাঠানো হলো সন্দীপ ঘোষের নিউ টাউন ও বেলেঘাটের বাড়িতে। জারি করা হলো বিজ্ঞপ্তিও। হ্যাঁ, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, ডক্টর সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আরজিকর, ওনার রেজিস্ট্রেশন মানে ওনার চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এবং এটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা গেজেট নোটিফিকেশন করা হয় তার পদ্ধতির জন্যও গেজেট নোটিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে জুনিয়র চিকিৎসকদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে দাবিটার সঙ্গে আমরা 100% সহমত, সেই মর্মে আমরা কাজ করেছি। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আমরা বাতিল করেছি এবং আমাদের আইন অনুযায়ী ইনফেমাস কন্ডাক্টের যে ধারাটা আছে সেই ধারা বলে কিন্তু ওনার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আমরা তো বলছি যে দেখুন, সুদীপ্ত রায় খুব ভালোবেসে এটা করেননি। তিনি তার সদিচ্ছা দেখিয়ে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন খেয়ে নেওয়ার ব্যাপারটা করেননি। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ন্যাশনাল মেডিকেল কমিশনে দিল্লির অফিসে গিয়ে চিঠি দিয়ে এসেছি এবং হচ্ছে যে তার ভিত্তিতে ন্যাশনাল মেডিকেল কমিশন জানতে চায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে যে এখনো কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রিমুভ করা হয়নি। তার ভিত্তিতে বাধ্য হয়েছেন ওনারা আজকে রেজিস্ট্রেশনটা বাতিল করতে। আমরা বলছি যে এই যেই সন্দীপ ঘোষ যাবতীয় তার দুর্নীতি আরজিকর মেডিকেল কলেজে করেছেন এই সুদীপ্ত রায়দের মদতে। জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা যেমন প্রতিবাদে সরব হয়েছেন, তেমন প্রতিবাদে মুখর বিদ্যুৎজন রাও। দুর্নীতি এবং এই অবিচারের পরিবর্তন চাই। এই যে পুঞ্জীবিত বছর দশকের আগুন আমাদের মধ্যে রয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি যে প্রভাবশালী ক্রিমিনালসদের রাজত্ব চলছে, জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সিন্ডিকেট ছাড়া
মানুষ এক পা চলতে পারছে না। বৃহস্পতিবার নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। কখনো শ্রুতি নাটকের মাধ্যমে, কখনো আবার তুলির টানে চলতে থাকে প্রতিবাদ। সেখানেই দুর্নীতি সিন্ডিকেট নিয়ে সরব হন নাট্য ব্যক্তিত্ব মেঘনাদ ভট্টাচার্য। আমরা যে দেখতে পাচ্ছি যে সরকারি বিভাগগুলো দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, যাদের হাতে দায়িত্ব তারা নিজেরাই দুর্নীতিবাজ, প্রভূত সম্পত্তি করছেন তারা, প্রচুর টাকা তাদের হয়েছে এবং সিন্ডিকেট এবং প্রভাবশালী ক্রিমিনালসরাও তাই হয়েছে। দুর্নীতি আগে ছিল না তেমন নয়। আগের সরকারের বিনয় বাবু বা বুদ্ধবাবু একাধিকবার দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন, যে সরকারের মধ্যে অবস্থা খারাপ দেখে চোরদের সরকারও বলেছেন, কিন্তু তখনও একটা বাধা, তখনও একটা শাসন, তখনও একটা প্রতিরোধ ছিল। কিন্তু তারপরে যে দুর্নীতিগ্রস্ততা সার্বিকভাবে আপাদমস্তক ছড়িয়ে গেছে, এই অবস্থা আমরা কোনোদিন দেখিনি। অথচ ভোটের বাক্সে এর কোনো প্রতিফলন নেই। আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয়নি, কারণ ভোটে জিতে তারাই চলে আসছে যারা দুর্নীতিবাজ। আরজিকর কাণ্ডের আবহে দিকে দিকে যখন ক্ষোভ আছড়ে পড়ছে, তখন রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ হয়ে উঠেছে অবস্থা। প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুরে কুলটিকারি এলাকায় জলের তোরে ভেসে গিয়েছেন সুমিত্রা প্রামাণিক নামে এক মহিলা। মহিলার দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে শিবানীপুরে ভেসে গিয়েছেন স্বপন সামন্ত নামে এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। কমপক্ষে 112টি গ্রাম প্লাবিত, প্রায় 40,000 মানুষ গৃহহীন। ঘরের মধ্যে ঢুকেছে জল, ভেসেছে খাট, বিছানা, রান্নাঘর। এখন ধান চাষ আছে, তারপর সবজি চাষ, এসব নানা রকম চাষ সব ডুবে গেল, নষ্ট হয়ে গেল। এখন এই তো সব ডুবে গিয়ে সব তালিয়ে গেছে, আর তো কিছু নেই। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। ইতিমধ্যে 20টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পানশিউলি, জগৎপুর, রাজহাটি 1 ও 2, পলাশপাই 1 ও 2, ধান্যঘড়ি, সাবলসিংহপুর সহ একাধিক এলাকা। গিয়েছিলাম পুরী বেড়াতে, গত শনিবার বেরিয়েছিলাম। এবার হঠাৎ আজকে তো ট্রেনে নেমেছি হাওড়ায়, এইরকম সিচুয়েশন এটা ফেস করতে হচ্ছে। চারিদিকেই বাঁধ ভেঙেছে এবং অনেকদিন পরে এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। জল ঢুকেছে স্কুলে, পঞ্চায়েত অফিসে, খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সরেজমিনে পরিস্থিতি দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার একাধিক জায়গায় ত্রাণ পৌঁছে দিলেন বিজেপির রাজ্য সভাপতিও। বুধবারই ম্যানমেড বন্যার পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে অভিযোগ শোনা গেছিল মুখ্যমন্ত্রীর মুখে। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, because it is too much. It is too much. পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। This is not for rain. Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only. So far my knowledge is concerned, from 100% to DVC তো জল ছাড়েনি। কমিটি ডিসাইড করে কখন কত মাত্রা জল ছাড়া হবে, আর ডিভিসি কে অর্ডার করে কি এত জল ছাড়ো। বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। বুধবার হুগলির আরামবাগ, গোঘাট, পুরসুরার পর বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে সড়ক পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌঁছন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নতুন করে ছেড়েছে এই জলটা, আজ 2টা পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত
এবং এটা পরিকল্পিত বন্যা। জানে এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে এই ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই এক বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। পাঁশকুড়া থেকে সড়ক পথে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, জয়পুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পরপরই হাওড়া, উদয়নারায়ণপুর, ভাটোরা ও হুগলির খানাকুলে পরিস্থিতি পরিদর্শনে যান পুরমন্ত্রী ফেরাদ হাকিম। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি ও আমতার বিধায়ক সুকান্ত পাল। কোনো বার্তা তো দূরের কথা, কিছু থামছেই না। তো কহা তাক আমাদের এইরকম ভাবে ভেসে যাবে, এলাকার পর এলাকা ভেসে যাবে। কিছুক্ষণ বাদে দেখবেন এই ধান ক্ষেত পুরো সবুজ হয়ে রয়েছে, পুরো জলের মধ্যে ঢুকে গিয়ে এরা বলছে রাত্রিরে জলটা উঠে আসবে, সুতরাং এটাও ভেসে যাবে। তার মানে ক্ষয়ক্ষতি যে কত হবে কেউ জানে না। হ্যাঁ, ম্যানমেড তো নিশ্চিত, এটা সত্যিই ম্যানমেড বন্যা, কারণ রাজ্য সরকার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন, তাদের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। নেতারা ব্যস্ত তরজায়, কিন্তু জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। দুর্ভোগের একই ছবি হুগলির তারকেশ্বরে। এখনই যদি এই পরিস্থিতি হয়, রাতে কি হবে? আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি খারাপে একবারে নির্ভয় থাকা যাবে না, একদম যে নির্ভয় নিশ্চিন্তে থাকবো সেরকম অবস্থা নয়। ঠিক আছে, এখনো বলা যায় না আবার সন্ধ্যাবেলা জল থাকতে হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার পাশাপাশি ডিভিসির ছাড়া জলে দুই মেদিনীপুরেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙেছে, জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে মঙ্গলদাড়ি এলাকাতে আমরা এখন রয়েছি, এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেটা অন্তত 7 থেকে 8টি গ্রামকে সংযোগ করেছে, সেই রাস্তার ওপর থেকে কিন্তু বিপজ্জনকভাবে জল ঢুকতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখে যেন মনে হবে যে কোনো নদী বাঁধ হয়তো এখানেই ভেঙেছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে রাস্তার ওপর থেকে, কিন্তু পাকা রাস্তার ওপর থেকে জল এইভাবে ঢুকছে। এবং রঞ্জনকে দেখাতে বলবো, এটাই হচ্ছে মঙ্গলদাড়ি জুনিয়র হাই স্কুল। সেই জুনিয়র হাই স্কুলের এই যে মাঠ, সেই মাঠ কিন্তু একেবারে জলে থই থই করছে। এবং এই যে স্কুল, সেই স্কুলে কিন্তু ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে, বেশ কিছু পরিবারকে কিন্তু এখানে রাখা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কি খাবেন তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এবং আমাদের যা পরিস্থিতি এখন, আমার হয়তো 6 মাস আমরা কিছু খাওয়া দাওয়া পাবো কিনা সন্দেহ। কেন বলছেন? নেই তো, মাঠে ঘাট কিছু নেই তো। আমাদের এই বন্যাটা প্রতি বছর, গত বছরও হয়েছে, এতটা হয়নি, সব নষ্ট হয়েছে। এবছরও একই, একদম একদম প্ল্যান করে নদীর বাঁধ ভাঙা হয়েছে। যখন খুব পড়ে তখন কোনো কিছু ম্যাটেরিয়াল দেয়নি, না দেওয়ার ফলে ভাঙছে। পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস সহ শহরের 18টি ওয়ার্ডে জলমগ্ন। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হুহু করে জল ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে খাবার জলের সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। বানভাসী বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উঁচু জায়গায়। ডিভিসি এতটা জল ছেড়েছে, আগে কিন্তু এত জল আমরা পাইনি, এবং একসময় অনেকটা জল এসছে, ফলে সেই জলটা ঢুকেছে মাঠে, ফলে মাঠগুলো একের পর এক ডুবে ডুবে আসছে। ফলে এই জন্য রাস্তাগুলো সব কাট অফ হয়ে যাচ্ছে। এনএইচের একটা লেন তো পুরো জল ভরে গেছে, একটা লেন বন্ধ আছে, আর একটা লেন চলছে। আমি জানি না কতক্ষণ থাকবে, ফলে সেটা আমরা প্ল্যান করছি কিভাবে, আগে তো লাইভ, ফলে সেটাকে করে কিভাবে কি করা যায় সেটা আমরা একটা প্ল্যান করছি। ডিভিসির জলে ভেসেছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা। হুগলির চুঁচুড়া ভেসেছে গঙ্গার জলে। প্লাবিত পুরো এলাকায় চলছে নৌকা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরে ফ্ল্যাট ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জন্দরা গ্রামে বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দেন সুকান্ত মজুমদার। এরপর ঘাটালের পথে মানুর গ্রামে হঠাৎ সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। পাঁশকুড়ার মানুর এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন, কারণ তিনি পাঁশকুড়া থেকে ঘাটাল যাচ্ছিলেন। সেই সময় দেখা গেল তার কনভয়ের একাংশ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসুন, এবং পঞ্চায়েতের কেউ এলাকায় আসেনি এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রাজ্য সরকারের ত্রিপল পাচ্ছেন না তারা, এবং যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতা মন্ত্রীরা আসবেন ততক্ষণ কনভয় ছাড়া হবে না। এভাবেই সুকান্ত মজুমদারের কনভয় উপস্থিত বিজেপির কিষাণ মোর্চার নেতার গাড়ি এভাবেই আটকে দিলেন মানুর এলাকার বাসিন্দারা।
না আছে পঞ্চায়েত, না আছে প্রধানমন্ত্রী, না আছে মন্ত্রী, কেউ আসেনি। কেউ আসেনি। গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পায়নি। আজ কতদিন চলাচ্ছে, নদী কতদিন চলাচ্ছে, খাবার পায়নি। কেন তো দাঁড়িয়ে পড়ে আছি, কে খাবো? দিদি কে করতেছে আমাদের জন্য? ও ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। সুকান্ত মজুমদারের দাবি, তাঁকে তৃণমূল নেতা ভেবে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে। কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। এর আগে বুধবার হুগলির পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেই চলে গেছেন। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা, কিছুক্ষণ রাস্তাও অবরোধ করেন। দিদি যে এলো রাস্তায় রাস্তায় লোক দেখার জন্য, না রাস্তার কি ঘটনা ঘটেছে সেইটার জন্য? দিদি একবার ফিল্ডে নেমে গেছিল। এক নাম্বার এটা, 2 নম্বর এই যে বন্যা, ত্রিপল আসবে, কোনো গরিব মানুষ কটা পায় সেটা দিদি জানে? তাদের জন্য ত্রিপল পাঠায়, গরিবদের জন্য, যাদের 3 তলা 2 তলা তাদের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে যারা অভিযোগ করেছে তাদের বানভাসী তারা নয়। আমরা খবর নিয়ে দেখেছি, তাদের পাকা বাড়ি এবং বাঁধের নিচে দোকান আছে, তাদের বাড়ি দৌড়বে। প্রতি বছর বর্ষা এলেই ফেরে এই যন্ত্রণার ছবি। জলের তলায় চলে যায় গ্রামের পর গ্রাম। তা নিয়ে চলে রাজনৈতিক চর্চা, শুধু বদলায় না সাধারণ মানুষের ভাগ্য। এবিপি আনন্দ।